ওয়েলকাম ক্লাস 11। আজকের আমি তোমাদের পড়াবো রাসায়নিক বন্ধনের পোলারিটি বা ধ্রুবীয়তা। এই পোলারিটি বা ধ্রুবীয়তা জানার আগে আমরা একটু তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জেনে নেব। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে এটা আমরা আগেও পড়েছি, আর একবার আমি বলে দিচ্ছি। যখন দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন তাদের মধ্যে একটি ইলেকট্রন জোড় সৃষ্টি হয়, যার দ্বারা দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এটাকে বলা হয় বন্ধন ইলেকট্রন জোড়। এখন যে দুটি পরমাণু ওই সমযোজী বন্ধন করেছে সেই পরমাণুগুলোর একটা ধর্ম আছে যে ওই ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে আকর্ষণ করতে পারে। যে পরমাণুর ওই বন্ধন ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতা বেশি, ইলেকট্রন জোড়টা সেই দিকে সরে যায়। এই যে বন্ধন ইলেকট্রন জোড়টা আকর্ষণ করছে এই ধর্মটাকে বলছে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। দেখা যায় এই যে তড়িৎ ঋণাত্মকতা বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন হয়, তবে সাধারণত দেখা যায় যার আকার ছোট হয় এবং যার বারের কক্ষে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রেই এই তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়। সেই হিসেবে দেখো একটা চার্ট পর্যায় সারণীর তে যেরকম ছক আছে সেই অনুযায়ী এই ছকে দেখানো হয়েছে যে কোন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কীরকম হয়। সেই হিসেবে তোমরা লক্ষ্য করবে একদম ডান দিকের ওপরের দিকে কোণে যে ফ্লোরিন আছে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি 4। তারপর আছে ক্লোরিন, তার আগে আছে অক্সিজেন 3.5, তারপর আছে ক্লোরিন 3, নাইট্রোজেনও 3। এইভাবে আমরা দেখে নিতে পারি কার তড়িৎ ঋণাত্মকতা বেশি কার কম। সবচেয়ে কম দেখবে বাঁ দিকের নিচের দিকেরগুলো সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। এইবারে এই সমস্ত পরমাণুগুলো যখন সমযোজী বন্ধনে থাকবে, যারা বেশি তড়িৎ ঋণাত্মক মৌল তারা করবে কি, ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে নেবে। টেনে নিলেই তখন ওই বন্ধনটা পোলার হবে বা এই পোলারিটি ধর্মটা দেখা যাবে। আচ্ছা, তার আগে একটু জেনে নিই যে তড়িৎ ঋণাত্মকতা মাপে কীভাবে। মূলিকান স্কেল বলে একটা স্কেল আছে, মানে একটা মান আছে, সেটা কিভাবে মাপা হয় না, প্রত্যেক পরমাণুর আয়নীন ভবন বিভব আছে, আমরা জানি পর্যায় সারণীতে পড়েছিলাম, আয়নী ভবন বিভব বা আয়নন বিভব আর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, এই দুটো মান যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তার একটা তড়িৎ ঋণাত্মকতার মান আমরা পাই। সেই হিসেবে এই মানগুলো নির্ণয় করা হয়েছে। এটাকে বলছে তড়িৎ ঋণাত্মকতার মূলিকান স্কেল। আয়নন বিভব আর ইলেকট্রন অ্যাফিনিটি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার বলছে এই যে ইলেকট্রন জোড়টা, বন্ধন ইলেকট্রন জোড়টা যে দুটো পরমাণুকে সমযোজী বন্ধনে আবদ্ধ করেছে, সেক্ষেত্রে এই ইলেকট্রন জোড়টা কোন দিকে সরে যাচ্ছে বা কোথায় আছে তার উপর ভিত্তি করে অণুকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নন পোলার অণু, নন পোলার বন্ধন, আর একটা হচ্ছে পোলার বন্ধন। আর সেই হিসেবে আসছে নন পোলার অণু আর পোলার অণু। প্রথমে বলছি নন পোলার বন্ধন এবং নন পোলার অণুর কথা। বলছে দুটো পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে, তারা যদি সেম পরমাণু হয় বা দুটো ভিন্ন হলেও তাদের তড়িৎ ঋণাত্মকতা যদি সেম হয়, তাহলে দেখা যাচ্ছে কি ইলেকট্রন জোড়টা কোনো একদিকে সরে যাবে না, তারা মাঝামাঝিই থাকবে, কারণ দুজনেই ওই ইলেকট্রন জোড়টাকে সমানভাবে টানছে। তার ফলে কি হচ্ছে, ইলেকট্রন জোড়টা কোনো একদিকে সরবে না, মাঝামাঝি থাকবে। এই অবস্থায় ওই বন্ধনটাকে বলবো আমরা নন পোলার বন্ধন। আর এই বন্ধন দ্বারা গঠিত যে সমযোজী যৌগের অণু তাকে বলছে নন পোলার অণু। যেমন ধরো H2 অণুতে বা নাইট্রোজেন অণুতে বা অক্সিজেন অণুতে দুদিকেই সমান পরমাণু আছে, ফলে সমানভাবে টানবে এবং ইলেকট্রন জোড়টা মাঝামাঝি থাকবে। এরা হচ্ছে সব নন পোলার অণু। আর পোলার বন্ধনটা কি, যখন দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকবে, তখন যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বন্ধন ইলেকট্রন জোড়টা সেই দিকে সরে যাবে।
সরে গেলে কি হবে, যেদিকে সরে যাচ্ছে, যে পরমাণুর দিকে সরে যাচ্ছে সেটা আংশিক ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে, আর অপর দিকে পরমাণুটি আংশিক ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। এইভাবে হয়ে গেল কি, বন্ধনটা ধ্রুবীয় প্রকৃতির হয়ে গেল, প্লাস মাইনাস একটা পার্থক্য রয়ে গেল। দেখো এখানে উদাহরণ দেখো, এই সিএল দেখো, সিএলের তড়িৎ ঋণাত্মকতা বেশি আমরা জানি, যার ফলে কি হচ্ছে, সিএলএ থেকে ইলেকট্রন জোটটা যদি সরে যায় তাহলে সিএলটা সামান্য ঋণাত্মক তড়িৎগ্রস্ত, আর হাইড্রোজেনটা সামান্য ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল। ওই ডেল ডেল মাইনাস, এটা দিকটা মানে চার্জের সামান্য বৃদ্ধি হচ্ছে, মানে নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জের সামান্য বৃদ্ধি ঘটছে। তো এটাকে বলছে পোলার বন্ধন। আচ্ছা, এবার এই যে কতটা পোলার হবে সেটা কীভাবে নির্ণয় করব, আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। দেখো এইচ আই, এইচ বি আর, এইচ সিএল, এইচ এফ, দেখো প্রত্যেকের মধ্যেই কিন্তু হাইড্রোজেন আছে এবং এখানে আই বি আর সিএল এফ আছে, প্রত্যেকের মধ্যে কিন্তু ইলেকট্রনিক পার্থক্য আছে। কতটা পার্থক্য দেখো, এই যে দেখো এইচ আর আয়ের মধ্যে প্রত্যেকের ইলেকট্রনিক মান দেওয়া আছে, সেই হিসেবে পার্থক্য কত দেখা যাচ্ছে। সেই হিসেবে একটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে, যার ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে, ইলেকট্রন জোটটা তত যে কোনো একদিকে সরে যাবে, যে কোনো মানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেদিকে সরে যাবে। যত পার্থক্য বেশি হবে তত বেশি সরবে বন্ধন জোটটা, এবং সে তত আয়নীয় প্রকৃতির হয়ে যাবে। দেখো যেমন এই চায়ের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0.4, সেক্ষেত্রে আয়নীয় প্রকৃতি হয়ে যাচ্ছে 7%। আর যেখানে এইচ এফের ক্ষেত্রে হচ্ছে দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয়ে যাচ্ছে 1.9, সেক্ষেত্রে তার আয়নীয় প্রকৃতি হয়ে গেছে 43%। অর্থাৎ সমযোজী যৌগ কিন্তু সে আয়নীয় প্রকৃতির হয়ে যাচ্ছে। ঠিক ফাজান সূত্রে যেরকম ছিল আয়নীয় যৌগ সে সমযোজী চরিত্র দেখাচ্ছে, এখানেও তাই হচ্ছে। এটা সমযোজী যৌগ কিন্তু আয়নীয় প্রকৃতি তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কখন, যখন পরমাণু দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বেশি হবে এবং বন্ধনটা পোলার হবে। তো সেই হিসেবে একটা মানও বলে দেওয়া হয়েছে। মানগুলো যেমন বলছে যে যদি বন্ধনের আয়নীয় প্রকৃতির পার্থক্য যদি 0 হয়, মানে ওই তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0, ফলে সেই হিসেবে ক্যালকুলেশন করলে আয়নীয় চরিত্রের শতকরা পরিমাণও 0 হবে, সেক্ষেত্রে সে সমযোজী যৌগ হবে। এরকম করে যত বাড়ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো, তত মোটামুটি সমযোজী থেকে আয়নীয় প্রকৃতিতে চলে আসছে। যেমন এই যে 19 থেকে 47 যদি আয়নীয় প্রকৃতি হয়, তাহলে মোটামুটি ধ্রুবীয় সমযোজী যৌগ, যেরকম HCl, HF, এরা হচ্ছে সমযোজী যৌগ কিন্তু ধ্রুবীয় সমযোজী যৌগ। এমনি অবস্থায় বন্ধন করে থাকে, কিন্তু জলে দিলেই কিন্তু এরা আয়নে ভেঙে যাবে। আর 50% হলে মোটামুটি ঠিকঠাক থাকবে, অর্ধেক আয়নীয় চরিত্র থাকবে, অর্ধেক সমযোজী চরিত্র থাকবে। আর যদি 55-এর ওপরে হয় বলছে, তাহলে সমযোজী বন্ধন থাকলেও তাকে আমরা আয়নীয় যৌগ হিসেবে বলবো। আচ্ছা এই যে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য হচ্ছে, যার ফলে বন্ধনটা পোলার হয়ে যাচ্ছে, এই পোলারিটিটা মাপার জন্যে, গাণিতিকভাবে মাপার জন্যে একটা রাশি উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এটা একটা ভেক্টর রাশি, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এটা কি করা হয়, এর সাহায্যে এই পোলারিটিটা মাপা হয়, যে কতটা অণুটা সরে যাওয়ার ফলে তার চার্জের কতটা পার্থক্য হচ্ছে, কতটা বন্ধনটা পোলার হচ্ছে, বা সেই হিসেবে অণুটা কতটা পোলার হচ্ছে, সেইটা যে রাশি দ্বারা পরিমাপ করা হয় তাকে বলছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এটা একটা ভেক্টর রাশি। কোনো ধ্রুবীয় অণুর পজিটিভ বা নেগেটিভ কেন্দ্রের চার্জ ই এবং কেন্দ্র দুটির মধ্যে সরলরেখিত হতো ডি হলে এই গুণফলকে বলছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক বলছে কোন অণু ধ্রুবীয়তার মাত্রা পরিমাপ করা হয় এই ডাইপোল মোমেন্ট দ্বারা। আচ্ছা, দ্বিমেরু ভ্রামকটা হিসেব লেখার নিয়মটা দেখো এইভাবে, এ আর বি যদি থাকে, বির ইলেকট্রনিটি যদি বেশি হয় তাহলে এটা ডেল্টা মাইনাস হয়ে যাবে, এটা ডেল্টা প্লাস হয়ে, অর্থাৎ ইলেকট্রন যেটা বিয়ের দিকে সরে আসছে। সেটা আমরা দেখাবো কি করে, এরকম তীর মেরে আর কেটে দেব। তীর মেরে লাল লাল যেটা দেয়া আছে, লাল তীর মেরে কেটে দেওয়া, এটার থেকে বোঝা যাচ্ছে যে এটা এ থেকে বির দিকে ইলেকট্রন জোটটা সরে যাচ্ছে, মানে পোলারিটিটা ওই অভিমুখে ক্রিয়া করছে। আচ্ছা, ডাইপোল মোমেন্টের একক আছে। ডাইপোল মোমেন্টের কি এককটা কি, সিজিএস পদ্ধতি থেকে বলছে ডি বাই। সিজিএস পদ্ধতিতে ডাইপোল মোমেন্টের একক হচ্ছে ডি বাই। 1 ডি বাই সমান হচ্ছে 10⁻⁻18 ইএসইউ সেমি। বলছে এই 10⁻18 ইএসইউ সেমিটা কী করে এলো, আমরা জানি মোটামুটি ইলেকট্রনের চার্জ ইএসইউ এককে 10⁻10 কথাটা আসে, আর দূরত্বটা হচ্ছে
এটা আমরা আগে দেখালাম, এখানে এটা বলেছি মিউ সমান কি, দ্বিমেরু ভ্রামক মিউ হচ্ছে ই ইন্টু ডি, এটা বলা হয়নি। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জের যে পার্থক্য, যে প্লাস মাইনাস যেটা হচ্ছে এদের মধ্যে পার্থক্য, ইন্টু ডি মানে দূরত্ব। দূরত্ব বলতে এদের মধ্যে কেন্দ্রের দুটো পরমাণুর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আচ্ছা, চার্জটা মাপা ইএসি এককে সেখানে 10⁻⁻10 আসে। আর অ্যাংস্ট্রম এককে ওইটার দূরত্বটা মাপা, সেক্ষেত্রে অ্যাংস্ট্রম মানে 10⁻⁸ সেমি। এই দুটো গুণ করলেই চলে আসে 10⁻18। ওই দুটো গুণ করলেই হচ্ছে 10⁻18 - 18 ইএসইউ সেমি, ওটাই হচ্ছে 1 ডিবাই। আর ডাইপোল মোমেন্টের এসআই একক হচ্ছে কুলম্ব মিটার, যেখানে 1 কুলম্ব মিটার সমান হচ্ছে 2.9962 × 10⁻29 ডিবাই। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ডাইপোল মোমেন্ট সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে রাখবো। একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি, এর মান এবং অভিমুখ আছে। আর অণুর মধ্যে কম তড়িৎ ঋণাত্মক পরমাণু থেকে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে তীরচিহ্ন দিয়ে মোটামুটি বোঝানো হয় যে কোন দিকে এই ডাইপোল মোমেন্টটা নির্দেশ করছে। এই ডাইপোল মোমেন্টের মান অণুর জ্যামিতিক গঠন এবং অণুতে উপস্থিত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার উপর কিন্তু নির্ভর করে। কোনো যৌগের অবশ্য জ্যামিতিক গঠনটা এখানে ইম্পর্টেন্ট, এটা এবার আসছি পরে। কোনো যৌগের অণু আয়নীয় হলে তার দ্বিমেরু ভ্রামক হবে সবচেয়ে বেশি। আয়নীয় চরিত্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে অণুর দ্বিমেরু ভ্রামক বৃদ্ধি পায়। এবার দেখো, এবার বলছে যে বন্ধন তো পোলার বুঝলাম, বন্ধন পোলার হলেই যে অণুটা পোলার হবে তার কিন্তু মানে নেই। একটা অণুতে যদি দুটো পরমাণু থাকে তাহলে একটাই বন্ধন থাকবে। যদি দ্বিপরমাণুক অণু হয় তাহলে একটাই বন্ধন থাকবে। একটা বন্ধন থাকলে কোনো অসুবিধে নেই। দ্বিপরমাণুক অণুর ক্ষেত্রে বলছে দুটো ভিন্ন তড়িৎ ঋণাত্মক সম্পন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত দ্বিপরমাণুক অণু সর্বদা ধ্রুবীয় হয়। অর্থাৎ একটা বন্ধন যদি থাকে সেটাই যদি পোলার হয়, মানে বন্ধন দুটির মধ্যে যে দুটো পরমাণুকে যুক্ত করে রেখেছে তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে তাহলে বন্ধনটা ধ্রুবীয় বা পোলার হবে, ফলে সমগ্র অণুটাও পোলার হবে। সেক্ষেত্রে একটা বন্ধন যেহেতু অণুতে আছে। কিন্তু যদি একাধিক পরমাণু থাকে, মানে দুয়ের বেশি যদি পরমাণু থাকে, তাহলে একাধিক বন্ধন থাকবে। একাধিক বন্ধন থাকলেই কিন্তু শুধু বন্ধনগুলো পোলার হলেই হলো না, বন্ধনগুলো কিভাবে বিন্যস্ত আছে, অর্থাৎ অণুটার জ্যামিতিক গঠন কীরকম, তার উপরেও কিন্তু অণুটার পোলারিটি নির্ভর করবে। কথাটা বোঝাতে পারলাম আশা করি। যে বলছে দুটো বন্ধন মানে একের বেশি যদি বন্ধন থাকে তাহলে একটা কোণ তৈরি হবে, দুটো বন্ধন একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠনে থাকবে। ফলে সেক্ষেত্রে এটা যেহেতু ভেক্টর রাশি, ফলে তার অভিমুখটা একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে বলছে বন্ধনগুলো পোলার হলেও সমগ্র অণুটা পোলার হবে কিনা সেটা তার জ্যামিতিক গঠনের উপর নির্ভর করবে। যদি বন্ধনগুলো এমনভাবে বিন্যস্ত আছে যে তাদের পোলারিটির অভিমুখ পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, তাহলে কিন্তু সমগ্র অণুটা নন পোলার হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে লব্ধি ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যাবে। আর যদি পরস্পরকে প্রশমিত না করতে পারে তাহলে অবশ্যই পোলার হবে। এটা একটা কথা, এবার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে অণুর গঠন যদি প্রতিসম হয়, অণুর গঠন যদি প্রতিসম হয় তার দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে। এটা মাথায় রাখবে। অণুর গঠন প্রতিসম কখন হবে? যদি বন্ধনগুলোর মধ্যে যে কোণ আছে, বন্ধন কোণের প্রত্যেকটা কোণের মান যদি সমান হয় এবং প্রত্যেকটা বন্ধনের পোলারিটির মান যদি সমান হয়, তাহলে অবশ্যই সেটা নন পোলার অণু হবে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে। প্রত্যেকটা বন্ধনের মান সমান কখন হয় এটা ভালো করে শুনে নাও, খাতায় নোটও করে নেবে। যে যদি আদর্শ গঠন হয়, আদর্শ গঠন বলতে যে কোনো হাইব্রিডাইজেশনের যে আদর্শ গঠনটা হয়, আমরা বিভিন্ন হাইব্রিডাইজেশন পড়েছি, সেক্ষেত্রে প্রত্যেকের যে আদর্শ গঠন অর্থাৎ সব কটা বন্ড পেয়ার, শেরিক সংখ্যা যা আর বন্ড পেয়ারও তাই, লোন পেয়ার যদি না থাকে তাহলে সেটা আদর্শ গঠন হয়। যেমন এসপির ক্ষেত্রে সরলরৈখিক, sp2 ক্ষেত্রে ত্রিকোণীয় সমতলিক, sp3 ক্ষেত্রে চতুস্তলকীয়, sp3 ক্ষেত্রে ট্রাইগোনাল বাইপিরামিড, এগুলো সবই হচ্ছে আদর্শ গঠন। এইরকম আদর্শ গঠনযুক্ত যদি অণু হয়, অবশ্যই প্রত্যেকটা বন্ধনের যে পোলারিটির লব্ধি বিভিন্ন দিকে হলেও তারা পরস্পরকে প্রশমিত করে দেবে। সেক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে। আর যদি আদর্শ গঠন নাও হয় কিন্তু বন্ধনগুলো পরস্পর সমান কোণে আছে এবং ওদের পোলারিটির মানও সমান, সেক্ষেত্রেও দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে, অর্থাৎ প্রতিসম গঠন।
আদর্শ গঠন হলো না, কিন্তু প্রতিসম গঠন হয়েছে। প্রতিসম মানে অণুগুলোর মান সমান যদি হয় তাহলেও কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে। উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড অণু। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড অণুটা কি? এটা তো আমরা নয় কার্বন ডাইঅক্সাইড অণুটা গঠনটা আমরা মুখস্থ করব, আর নয় আমরা ভিএসি পেয়ার তত্ত্ব ধরে যেভাবে লোন পেয়ার বন্ড পেয়ার হিসেব করে স্টেরিক সংখ্যা হিসেব করে অণুর গঠন হিসেব করতাম সেভাবে করলেও হবে। যে আমি দেখতে পাচ্ছি CO2 অণুর গঠন কি সরল রৈখিক হয়। এই দেখো CO2 অণুর গঠন সরল রৈখিক। এবার দেখো অক্সিজেন তো CO2 অণুর গঠন দেখো, এখানে অক্সিজেন তো কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, ফলে এখানে যে সি ডবল বন্ড আছে, এখানে যে বন্ধন জোড় যেটা আছে সেখানে অক্সিজেনটা টেনে নিচ্ছে নিজের দিকে, ফলে এর পোলারিটির লব্ধিটা একদিকে ক্রিয়া করছে, উল্টো দিকে যে অক্সিজেন আছে তার পোলারিটির লব্ধিটা অন্যদিকে ক্রিয়া করছে। কিন্তু দেখো এরা পরস্পর সমান ও বিপরীত 180 ডিগ্রি কোণে আছে। 80 ডিগ্রি কোণে থাকলে এটা দেখো কি বলছে যে sp সংকরায়িত আছে, তাই CO2 অণুর গঠনাকৃতি সরল রৈখিক। এরূপ গঠনাকৃতির জন্য দুটি বিপরীতমুখী স্বীয় বন্ধন ভ্রামক পরস্পরকে কী করে প্রশমিত করবে। এই কারণে CO2 অণুর দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে, অর্থাৎ অণুটি অধ্রুবীয় হবে। এই কথাটা বলতে পারি, বা বলতে পারি অণুটিতে ধনাত্মক ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক, অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়া করছে, তাই ডিস্টেন্স শূন্য এবং অণুটির দ্বিমেরু ভ্রামক সমান E/D সমান 0। ঠিক একই কারণে দেখো বেরিলিয়াম হাইড্রাইডের গঠনও দেখো এইভাবে আছে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে দুদিকে দুটো বন্ধনই পোলার, কিন্তু তারা পরস্পর সমান ও বিপরীত হওয়ায় তাদের দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়ে গেল। এবার দেখো কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনে আছে। তোমরা ভিএসি পেয়ার তত্ত্ব ধরে দেখবে sp3 হাইব্রিডাইজেশনের গঠনটা কীরকম হবে। এই যে এই গঠনটা দেখে নাও ভালো করে, যে চতুস্তলকীয় গঠন, 4টে সি সিঙ্গেল বন্ড সিএল বন্ধন পরস্পর 109 ডিগ্রি কোণ করে সমানভাবে বিন্যস্ত আছে, সুষম চতুস্তলকীয়। এক্ষেত্রে কী হবে, যে কোনো 3টি সিসিএল বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধির মান চতুর্থটির সমান ও বিপরীত হবে, বা যে কোনো দুটো সিসিএল বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধি অপর দুটি সিসিএল বন্ধনের ভ্রামকের লব্ধিকে প্রশমিত করবে, অর্থাৎ অণুটার দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে, অণুটা অধ্রুবীয় হয়ে যাবে। এক্ষেত্রেও ওই একই কথা, চার্জের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হচ্ছে, যার ফলে ডিস্টেন্স 0 এবং দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়ে যাচ্ছে। ঠিক একই কারণে দেখো বোরন ট্রাইফ্লোরাইড BF3 কিন্তু কত হাইব্রিডাইজেশন আছে, sp2 মানে এটা আদর্শ গঠন হচ্ছে BF3, এবং এটা কোণে হচ্ছে ত্রিকোণীয় সমতুলিক, পরস্পর 120 ডিগ্রি কোণে আছে এবং প্রত্যেকটা কোণের মান সমান। তাহলে বলতে পারি এক্ষেত্রে 3টে বন্ধন আছে, অর্থাৎ বলতে পারি যে কোনো দুটো বন্ধনের লব্ধি তৃতীয়টির সমান ও বিপরীত হবে, বা বলতে পারি প্রতিটি বি সিঙ্গুলার ডেপ বন্ধনের ওই যে ধনাত্মক ও ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্রটা কি সমকেন্দ্রিক হয়ে যাচ্ছে, একই বিন্দুতে ক্রিয়া করছে। একই বিন্দুতে ক্রিয়া করলে সাম্য সৃষ্টি হয়, ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান শূন্য হয়, তাই সেক্ষেত্রে তাই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়ে যাচ্ছে। এটা পুরোটাই ভেক্টর দিয়ে কিন্তু হিসেব করতে হচ্ছে। আচ্ছা, এত পর্যন্ত আমরা যা বললাম দেখো, সরল রৈখিক হলে ভালো করে এগুলো দেখে নেবে। সরল রৈখিক হলে অণুটা ননপোলার হচ্ছে। সরল রৈখিক যদি নাও হয় তাহলে চতুস্তলকীয় হচ্ছে, এটা আদর্শ গঠন, সমতুলীয় ত্রিকোণিক হচ্ছে, এটা আদর্শ গঠন, এক্ষেত্রেও কিন্তু অণুটা ননপোলার হচ্ছে। তাহলে সরল রৈখিক হতে পারে বা চতুস্তলকীয় হতে পারে বা ত্রিকোণীয় সমতুলিক হতে পারে, এরকম আদর্শ গঠন হলে অণুটা নন পোলার হবে। এবার দেখো জলের ক্ষেত্রে, জলে যদি আমি ভিএসি পেয়ার তত্ত্ব অনুসারে দেখি স্টেরিক সংখ্যা 4 অর্থাৎ sp3, কিন্তু এর বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো, যার ফলে কী হচ্ছে গঠনটা কৌণিক হয়ে যাচ্ছে। কৌণিক হলে কী হচ্ছে দেখো ভালো করে, কৌণিক হলে হচ্ছে কি, যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের যে বন্ডটা আছে সব কী করছে, অক্সিজেনের দিকে কিন্তু বন্ধনগুলোর পোলারিটি ক্রিয়া করছে, ওই মুখটা পোলারিটির মুখ অক্সিজেনের দিকে। যদি অক্সিজেনের দিকে হয় এটা তো পরস্পর কোণ করে আছে, কোণ করে থাকলে তো একই বিন্দুতে ক্রিয়া প্রতিক্রিয়া বল হবে না, ফলে কী হচ্ছে লব্ধির সৃষ্টি হচ্ছে ত্রিভুজ সূত্র, যার ফলে একটা লব্ধির সৃষ্টি হচ্ছে। ভেক্টরের নিয়ম অনুসারে একটা কোণের মান যেহেতু আছে, এবং সে সূত্রটা নিশ্চয়ই জানো, ওই
মিউ স্কোয়ার, মিউ সমান রুট ওভার মিউ স্কোয়ার মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান মিউ টু কস থিটা, সেই হিসেব ধরে করলে এর একটা লব্ধির মান আমরা পাচ্ছি। তো সেটা কত 1.85 ডিভাইড, এটা মুখস্থ করে রাখবে, এটা ওইভাবে হিসেব আমাদের করতে হয় না। তো যাই হোক, তাহলে দেখা যাচ্ছে কি যে যেহেতু কৌণিকভাবে আছে, তাহলে এরা এদের বন্ধনগুলোর পোলারিটির যে অভিমুখ সেটা পরস্পরকে প্রশমিত করতে পারছে না, তাই এটা ধ্রুবীয় হচ্ছে। আচ্ছা, এবার দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রেও তাই হচ্ছে। অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে sp3, মানে আচ্ছা এখানে দেখো লোন পেয়ার আছে, কিন্তু এটা কিন্তু খেয়াল, আগেরগুলোতে কিন্তু লোন পেয়ার ছিল না। লোন পেয়ার থাকলেই মোটামুটি তোমায় বুঝে নিতে হবে এটা মোটামুটি পোলার হবে। এক্ষেত্রে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে কি, অ্যামোনিয়াতে NH3 অণুর ক্ষেত্রে হচ্ছে কি, এটা sp3 সংকরায়নে আছে নাইট্রোজেনটা, এক্ষেত্রে লোন পেয়ার একটা, বন্ড পেয়ার তিনটে, যেহেতু চতুস্থলিকে গঠন হওয়ার কথা, কিন্তু এটা যে পিরামিডীয় গঠন হবে যেহেতু একটা লোন পেয়ার আছে, এবং দেখেই বুঝতে পারছি এটা অপ্রতিসম গঠন। এবং নাইট্রোজেনের ইলেকট্রনিটি বেশি হওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, বন্ধনগুলোর পোলারিটি অভিমুখ নাইট্রোজেনের দিকে যাচ্ছে, আর নাইট্রোজেন যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে সেটারও অভিমুখ ওপরের দিকে ক্রিয়া করছে, বলে একই দিকে ক্রিয়া করছে, যার ফলে কি হচ্ছে একটা লব্ধির সৃষ্টি হচ্ছে, এবং দ্বিমেরু ভ্রামকের মান পাওয়া যাচ্ছে কত 1.4 ডিবাই, তাই NH অণুটা ধ্রুবীয় হচ্ছে। আচ্ছা, এনএফথির ক্ষেত্রেও তাই হচ্ছে। এনএফথির ক্ষেত্রেও দেখো গঠনটা একই NH3 এর মতোই, কিন্তু এর ক্ষেত্রে একটু আলাদা রকম হয়ে যাচ্ছে। দেখো এখানে আগেরটাই ছিল, দেখো NH3-তে এনের দিকে সব যাচ্ছিল, পোলারিটির অভিমুখটা সব এনের দিকে, যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রনিটি বেশি। এখানে দেখো নাইট্রোজেনের থেকে কিন্তু ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার ফলে কি হচ্ছে নাইট্রোজেনের দিক থেকে ফ্লোরিনের দিকে বন্ধনের যে পোলারিটির অভিমুখটা সেদিকে ক্রিয়া করছে। আবার দেখো নাইট্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন যেটা আছে সেটা কিন্তু আর উপরের দিকে অভিমুখটা, যার ফলে কি হচ্ছে এটাও পোলার, NH3ও পোলার, কিন্তু এখানে দেখো একটু কাটাকুটি ব্যাপার হয়ে যাচ্ছে, একটু প্রশমিত ব্যাপার হয়ে যাচ্ছে, যার ফলে NH3 অণুর রেজাল্টেন্ট যে ডাইপোল মুভমেন্ট সেটা একটু কম হয়ে যাচ্ছে, বলছে 0.24 ডিবাই। এর ক্ষেত্রে দেখো কত হচ্ছিল 1.4 ডিবাই, যেহেতু সমস্ত ইলেকট্রনের অভিমুখ, জোড়ের অভিমুখ সব একই দিকে ক্রিয়া করছে, এখানে একটু প্রশমিত হয়ে যাচ্ছে বলে ডাইপোল মুভমেন্টের মানটা, রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্টের মানটা কিছুটা কম হয়ে যাচ্ছে NH3 অপেক্ষা। আচ্ছা, এবার ধরো ক্লোরোফর্মের ক্ষেত্রে কী হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। ক্লোরোফর্মের ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু দেখো sp3 হাইব্রিডাইজেশন আছে, এখানে কোনো লোন পেয়ার নেই, আদর্শ গঠন হওয়ার কথা হচ্ছেও, কিন্তু দেখো চারটে বন্ধন কিন্তু সেম নয়, এটা চতুস্থলকীয় গঠন। আমি বলেছিলাম চতুস্থলকীয় গঠন আদর্শ গঠন হলে এটা নন পোলার হবে, কিন্তু এক্ষেত্রে দেখো সমস্ত বন্ধনের পোলারিটির মান কিন্তু সমান নয়। এখানে তিনটে CCl বন্ধন আছে, একটা কিন্তু CH বন্ধন আছে, যার ফলে চারটে বন্ধনের পোলারিটির মান কিন্তু সমান হবে না। এক্ষেত্রে দেখো ক্লোরিন ইলেকট্রনটি বেশি, ফলে C থেকে Cl এর দিকে পোলারিটির অভিমুখটা ক্রিয়া করছে। আবার কার্বন আর হাইড্রোজেনের মধ্যে দেখা যাচ্ছে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার ফলে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে কিন্তু পোলারিটির অভিমুখটা ক্রিয়া করে, যার ফলে কি সব একই অভিমুখে ক্রিয়া করছে, ফলে লব্ধির সৃষ্টি হয়ে যাচ্ছে। লব্ধির সৃষ্টি হলেই দ্বিমেরু ভ্রামকের মান একটা পাওয়া যাচ্ছে 1.02 ডিবাই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান, তাই CH3 হচ্ছে ধ্রুবীয়। বুঝতে পারলে আশা করি এটা, যেক্ষেত্রে সমান ও বিপরীত হচ্ছে না, সব একই অভিমুখে ক্রিয়া করছে, তাই আদর্শ গঠন হওয়া সত্ত্বেও বন্ধনগুলোর পোলারিটির মান সমান না হয় অণুটা পোলার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা আমি আছে, এখানে আরেকটা আঁকা আছে, এর ব্যাখ্যাটা এখানে করা নেই, যে SO2 দেখো, SO2-র ক্ষেত্রেও দেখো এটা যেহেতু কৌণিক গঠন, পরিষ্কার বোঝা যাচ্ছে কৌণিক গঠন হওয়ায় এটা অবশ্যই পোলার হবে। SO2 অণু পোলার, যেহেতু কৌণিক গঠন। CO2-র সঙ্গে যদি তুলনা করি, CO2-র গঠন সরলরৈখিক ছিল, কিন্তু SO2-র যদি আমি হাইব্রিডাইজেশন দেখি এটা sp2 হয়, যার ফলে এটা কৌণিক হবে এবং এটা পোলার হবে। এবার দেখো N2O অণুটা একটু আলাদা, এখানে কোনো হাইব্রিডাইজেশন দিয়ে আমি অণুর গঠন আঁকতে পারবো না, ফলে এটা মুখস্থই করতে হবে যে নাইট্রোজেন অণুর সঙ্গে একটা অক্সিজেন পরমাণু অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে, ফলে এক্ষেত্রে অণুটা সরলরৈখিক হলেও কিন্তু প্রতিসম গঠন নয়, অপ্রতিসম গঠন, একদিকে নাইট্রোজেন একদিকে অক্সিজেন। এবং যেহেতু নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনের যে ইলেকট্রনের পার্থক্য সেটা তো সমান, আর নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে ইলেকট্রনের পার্থক্য তো আছে, যার ফলে কি হচ্ছে এর সরলরৈখিক হলেও এদের বন্ধনগুলোর পোলারিটির অভিমুখ কিন্তু পরস্পর সমান ও বিপরীত হচ্ছে না, যার ফলে কি হচ্ছে একটা লব্ধির সৃষ্টি হচ্ছে। এখানে নাইট্রোজেন অক্সিজেনের যে বন্ধনের যে পোলারিটি এর মানটা একটু বেশি হচ্ছে, এদিকে নাইট্রোজেনের বন্ধন ইলেকট্রনের পার্থক্য শূন্য হলেও নাইট্রোজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে তার একটা অভিমুখ আছে, যার ফলে কিছুটা কমে যাচ্ছে, এবং অ্যাকচুয়ালি মান হচ্ছে কত 0.1
17 ডি বাই। তাহলে এইভাবে আমরা দেখলাম নাইট্রোজেন N2 অণুতে অণুর গঠন সরলরৈখিক হলেও কিন্তু যেহেতু বন্ধনগুলোর পোলারিটির অভিমুখ পরস্পর সমান ও বিপরীত হচ্ছে না, তাই এক্ষেত্রে লব্ধির সৃষ্টি হচ্ছে এবং অণুটা পোলার হয়ে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট একটা যৌগ হচ্ছে CO, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বন আর অক্সিজেনের যে বন্ডিংটা আছে অ্যাকচুয়ালি কি ডবল বন্ড আছে। ডবল বন্ড থাকার ফলে অক্সিজেনের তো অষ্টক পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু কার্বন মনোক্সাইড কার্বনের কিন্তু অষ্টক পূরণ হচ্ছে না। কার্বনের বার এককে 4টে, ফলে তার 4টে বন্ড করার কথা ছিল কিন্তু 2টো বন্ড করেছে, তার ফলে তার অষ্টক অপূর্ণ আছে। এই অবস্থায় করে কি, অক্সিজেন তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা কার্বনের দিকে ঠেলে দেয়, একটা অসমযোজী বন্ধন করে। সমযোজী বন্ধন তো করাই আছে, কিন্তু যেহেতু কার্বনের অষ্টক অপূর্ণ আছে, তাই অক্সিজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা আছে সেটা দ্বারা কার্বনের সঙ্গে একটা অসমযোজী বন্ধন করে। এটাকে বলে ডেটিভ পাই বন্ড। ডেটিভ পাই বন্ড এই যেখানটা আছে অসমযোজী পাই বন্ড, এটাকে বলছে ডেটিভ পাই বন্ড। এই ডেটিভ পাই বন্ডের জন্য হচ্ছে কি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য, তার ফলে CO অণুর পোলারিটির মান যত হওয়ার কথা ছিল সেটা হয় না, কারণ অক্সিজেনের ইলেকট্রন জোড়টা কার্বনের দিকে সরে যাচ্ছে, অসমযোজী বন্ড করে ফেলছে। ফলে যতটাই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যর জন্য অক্সিজেনের ওপর ইলেকট্রন ঘনত্ব যতটা বেশি হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, CO অণুর পোলারিটি স্বাভাবিকের থেকে কম হয়ে যাচ্ছে। আচ্ছা, আসলে বুঝতে পেরেছো কথাটা, যে কার্বন আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের জন্য অক্সিজেনের ওপর ইলেকট্রন ঘনত্ব যতটা বেশি হওয়ার কথা ছিল এবং পোলারিটির মান যতটা হওয়ার কথা ছিল ততটা হয় না, কারণ অক্সিজেনের একটা ইলেকট্রন জোড় কার্বনের দিকে সরে যায় তার অষ্টক পূরণ করার জন্য অসমযোজী পাই বন্ধন অর্থাৎ ডেটিভ পাই বন্ড গঠন করে, যার ফলে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব কমে যায়, ফলে পোলারিটির মানটাও স্বাভাবিকের থেকে কম হয়। আচ্ছা, আরও কয়েকটা অণুর ক্ষেত্রে আমরা বলছি, এটা জৈব যৌগের ক্ষেত্রে আছে, যে ডবল বন্ড যখন থাকে তখন অণুর আমরা সমবায়তা পড়েছি, সমবায়বতা, এটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, যে অণুর সংকেত এক কিন্তু গঠন আলাদা। দেখো এখানে একটা দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে দুটো, সেক্ষেত্রে দেখো ক্লোরিন যুক্ত আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। এটা জৈব যৌগ যখন পড়াবো তখন এগুলো ডিটেলসে হয়ে যাবে, কিন্তু তবু গঠনগুলো জেনে রাখো, নামগুলো জেনে রাখো। এই যে C ডবল বন্ড C আছে, তার সঙ্গে দুটো সিঙ্গেল বন্ড আছে প্রত্যেকের ক্ষেত্রে, এবং দুটো করে ক্লোরিন, দুটো করে হাইড্রোজেন যুক্ত আছে। কিন্তু দেখো প্রথম যৌগের ক্ষেত্রে দুটো ক্লোরিন একই দিকে আছে, দ্বিতীয় যৌগের ক্ষেত্রে দুটো ক্লোরিন পরস্পর বিপরীত দিকে আছে, ফলে এই দুটো আলাদা যৌগ হয়ে গেল সম্পূর্ণ। সংকেত এক C2H2Cl2, কিন্তু এদের গঠন, জ্যামিতিক গঠনটা কিন্তু আলাদা হয়ে গেল। যখন ক্লোরিন দুটো একই দিকে থাকছে তখন তাকে বলছে সিস যৌগ, সিস। আর যখন Cl দুটো বিপরীত দিকে থাকছে তখন বলছে তাকে ট্রান্স যৌগ। আচ্ছা, এবার দেখো এটা দেখি স্বাভাবিক বুঝতে পারছো, যখন একই দিকে থাকছে অবশ্যই একটা লব্ধি ক্রিয়া করবে, আর যদি বিপরীত দিকে থাকে একটু লব্ধির মানটা পরস্পর সমান ও বিপরীত হয়ে যাচ্ছে, এটা লব্ধি থাকছে না, ক্রিয়া প্রতিক্রিয়াটা শূন্য হয়ে যাচ্ছে, তার ফলে ট্রান্স যৌগটা সাধারণত অধ্রুবীয় হয় বা নন পোলার হয়, আর সিস যৌগ সাধারণত পোলার হয়। এটুকুই মনে রাখলে আমাদের হয়ে যাবে, যে কোনো ডবল বন্ডযুক্ত দ্বিবন্ধযুক্ত কার্বনে যদি সিস আর ট্রান্স দুটো সমবায়ক থাকে, সিস যৌগটা পোলার হয়, ট্রান্স যৌগটা নন পোলার হয়। ঠিক এরকম সমবায় আরও দেখা যায়, ধরো বেঞ্জিনের ক্ষেত্রে, বেঞ্জিনের সংকেত হচ্ছে C6H6, সেক্ষেত্রে যদি দুটো হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে C6H4Cl2, এগুলো প্রত্যেকটার সংকেত হচ্ছে C6H4Cl2, মানে 6টা হাইড্রোজেন থাকার কথা, তার জায়গায় 4টে হাইড্রোজেন আছে, দুটো ক্লোরিন আছে। এবার দুটো ক্লোরিন দেখো পরপর দুটো কার্বনে যুক্ত থাকতে পারে, একটা ছাড়া একটা হতে পারে, দুটো ছাড়া একটা হতে পারে। এটাকে বলছে 1-2 পজিশন, এটাকে বলছে 1-3 পজিশন, এটাকে বলছে 1-4 পজিশন। এবার দেখেই তুমি বুঝতে পারছো যে এবার বলি, এই 1-2 পজিশনটাকে বলে অর্থ পজিশন, অর্থ যৌগ। 1-3 পজিশন যখন থাকে তাকে বলছে মেটা যৌগ, আর 1-4 পজিশনটাকে বলছে প্যারা যৌগ। দেখেই বুঝতে পারছো প্যারা যৌগে দুটো Cl পরমাণুর পরস্পর বিপরীত দিকে আছে, ফলে এদের যে পোলারিটির মানটা বন্ধনগুলো সেটা পরস্পরকে প্রশমিত করে দেবে, ফলে প্যারা যৌগটা হবে নন পোলার, আর মেটা যৌগটা একটু পোলার হবে, আর অর্থ যৌগটা পোলার হবে। এবার কে কতটা পোলার সেটা নির্ভর করছে, সেটা আমাকে ক্যালকুলেশন করে করতে হবে, কোণের মান ধরে হিসেব করতে হবে, যেটা আমরা ভেক্টরে পড়েছি, জানি আমরা ভেক্টর ফিজিক্সে, যে ওই মিউ সমান √μ1² μ2²
প্লাস টু মিউ ওয়ান মিউ টু কস থিটা, সেখানে থিটার মানটা বসিয়ে আমি এখানে পোলারিটির মানটা হিসেব করতে পারবো, কার বেশি কার কম সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা দেখো, এবার দেখো একটা অঙ্ক দিয়েছি, দেখো বলছে এইচএফ অণু দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে 2D। দ্বিমেরু ভ্রামকের মান আমরা পরীক্ষাগারে পরীক্ষা করে একটা অবজার্ভ মান আমরা পেয়েছি, পরীক্ষালব্ধ মান 2D। এবার বলছি এইচএফের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.92 অ্যাংস্ট্রম, এইচএফের বন্ধনের শতকরা আয়নীয় মাত্রাটা কত, মানে কতটা আয়নীয় যৌগ, এটা আমি কি করে বুঝবো? কি করব, আমি গাণিতিকভাবে অর্থাৎ ক্যালকুলেশন করে আমি আগে তাত্ত্বিক মানটা বের করব, যে কতটা তার দ্বিমেরু ভ্রামক হওয়ার কথা। তাত্ত্বিক মানটা কীভাবে বার করব? মিউ সমান ই ইন্টু ডি। সেটা কীভাবে হচ্ছে, যদি বলছে যদি সম্পূর্ণ আয়নীয় প্রকৃতির হতো, যদি সম্পূর্ণ আয়নীয় প্রকৃতির হতো তাহলে কী হতো, একটা ইলেকট্রন পুরো ওদিকে চলে যেত। ইলেকট্রন জোটটা এখানে কি হচ্ছে, যার ইলেকট্রনিটি সে আকর্ষণ করে রেখে দিয়েছে, পুরোপুরি গ্রহণ করছে না কিন্তু, ফলে সামান্য ঋণাত্মক সামান্য ধনাত্মক হয়ে আছে। এবার যদি সে পুরোপুরি ইলেকট্রনটা নিয়ে নেয় তাহলে কী হবে, একটা ইলেকট্রনের পার্থক্য হয়ে গেল, এটা পুরোপুরি প্লাস ওটা পুরোপুরি মাইনাস হয়ে গেল, তখন ওদের মধ্যে যে চার্জের পার্থক্য হবে কত হবে, একটা ইলেকট্রনের যে চার্জ তার পার্থক্যটা হবে, অর্থাৎ 4.8 × 10⁻10 ESU। তাহলে ইর মানটা এইটা যদি সম্পূর্ণ আয়নীয় হয় তাহলে এইটা হয়ে গেল। আর দূরত্ব তো বলে দিয়েছে এখানে 0.92 অ্যাংস্ট্রম, সেটাকে আমি সেমিতে নিয়ে গেলাম 10⁻8 সেমি। তাহলে আমি ক্যালকুলেশন করে পেলাম কি 4.416 × 10⁻18 ESU সেমি, সেখান থেকে 1 ডিবাই পেলাম, তাহলে 4.416 ডিবাই। তাহলে যদি এই চেপটা সম্পূর্ণ আয়নীয় হয়ে যায় তখন তার দ্বিমেরু ভ্রামকের মান হবে 4.416 ডিবাই। এখন পরীক্ষালব্ধ মান কত পেয়েছি আমি, 2। এবার আয়নীয় প্রকৃতি কীভাবে হিসাব করব, পরীক্ষালব্ধ মান বাই সম্পূর্ণ আয়নীয় হলে তার যে মান ইন্টু 100, সেখান থেকে দেখতে পাচ্ছি 45.2%। তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি আয়নীয় প্রকৃতি 45.2%। তাহলে কি বলছে, এটা বলছে আয়নীয় যৌগ হলো না, ধ্রুবীয় মানে পোলার সমযোজী যৌগ এটাকে বলা যায়। তাহলে ভালো করে বুঝবে যে কোনো অণুর পোলারিটি নির্ণয় করতে গেলে পরীক্ষালব্ধ মানে আয়নীয় প্রকৃতি কি সমযোজী প্রকৃতি নির্ণয় করতে গেলে কি করতে হবে, তার যে পরীক্ষালব্ধ ডাইপোল মোমেন্টের মান সেটা আমি নেব, আর সেই বন্ধনটা যদি সম্পূর্ণ আয়নীয় হয়ে যেত তখন তার মান সেটা আমি তাত্ত্বিকভাবে বের করব, করে 100 দিয়ে গুণ করে আমি তার আয়নীয় প্রকৃতি নির্ণয় করব। আচ্ছা লাস্ট যেটা এই ব্যাপার আমি এটা দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে ভেক্টর, তো আমরা বললাম ডাইপোল মোমেন্টটা ভেক্টর একটা রাশি, ফলে সেটাকে আমরা এইভাবে পরিমাপ করতে পারি, মিউ সমান মিউ1 স্কোয়ার প্লাস মিউ2 স্কোয়ার প্লাস 2 মিউ1 মিউ2 কস থিটা। সেক্ষেত্রে আমি মান বসিয়ে কীভাবে বলতে পারি, দেখো এখানে বলছে এই যে বিএফ3 ক্ষেত্রে দেখো এখানে যদি করি কস থিটা, যে বিএফটিতে প্রত্যেকটা কোণের মান 120 ডিগ্রি, 120 ডিগ্রি মান বসালাম, বসিয়ে আমি হিসেব করলাম, দেখলাম কি যে কোনো দুটো বন্ধনের লব্ধি তৃতীয়টির সমানও বিপরীত হচ্ছে, ফলে এটা শূন্য হয়ে যাচ্ছে ডাইপোল মোমেন্ট। আবার দেখো এই যে আমরা অর্থ মেটা প্যারাতে হিসেবটা বলেছিলাম, সেক্ষেত্রে আমি কি করে হিসেব করবো, দেখো যদি অর্থ যৌগ হয় তাহলে এই যে কোণগুলো, এই কোণগুলোর মান সব দেখো লেখা আছে, এটা 120 ডিগ্রি, একটা 60 ডিগ্রি হবে, দুটো অর্থ যদি হয় 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি আর এটা 180 ডিগ্রি হবে, ফলে ডি অর্থটা বা মিউ অর্থ বার করেছে দেখুন 60 ডিগ্রি বসিয়ে, তাহলে মিউ অর্থ সমান হচ্ছে √3 মিউ। আচ্ছা মিউ মেটার মান বার করেছে 120 ডিগ্রি বসিয়ে মিউ হয়েছে, আর প্যারার ক্ষেত্রে 180 ডিগ্রি বসিয়ে হয়েছে 0, ফলে দেখতে পাচ্ছি প্যারা পজিশানে যদি থাকে এটা মিউ 0 বেরোচ্ছে, এটা নন পোলার অণু। আচ্ছা এর ক্ষেত্রে একটু শুধু মিউ বেরোচ্ছে, একটু কম পোলার, আর অর্থ পজিশানে থাকলে এর মানটা √3 মিউ হচ্ছে, এটা হচ্ছে বেশি পোলার হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে মোটামুটি আমরা শিখলাম, মোটামুটি জানলাম পোলার অণু কাকে বলে, নন পোলার অণু কাকে বলে। পোলার অণু কখন হচ্ছে, যখন অপ্রতিসম গঠন হচ্ছে, তার লোন পেয়ার থাকছে, দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে না, পরস্পরকে বন্ধনগুলোর পোলারিটি পরস্পরকে প্রশমিত করবে না, এই সমস্ত ক্ষেত্রে অণুগুলো পোলার হচ্ছে। আর নন পোলার কখন হচ্ছে, যদি প্রতিসম গঠন হয়, যদি আদর্শ গঠন হয়, তাহলে কী হবে, বন্ধনগুলোর পোলারিটি পরস্পর সমান ও বিপরীত হয়ে যাবে, পরস্পরকে প্রশমিত করে দেবে, চার্জগুলির অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হয়ে যাবে, এই ধরনের কথাগুলো আমাকে ইউজ করতে হবে, এইটা হলে অণুটা নন পোলার হবে। তবে সবচেয়ে আগে আমাকে প্রত্যেকটা অণুর গঠন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। গঠন বলতে গেলে ভিএসিপিআর তত্ত্ব অনুসারে যেভাবে গঠন আমরা শিখেছি
স্টেরিক সংখ্যা ধরে, লোন পেয়ার, বন পেয়ার ধরে এই গঠনগুলো সম্পর্কে ভালো করে আইডিয়া করতে হবে। এটা মুখস্থের মতো করে নিতে হবে, তবে আমরা খুব সহজেই কিন্তু কোনো অনুপোলার বা নন পোলার সেটা আমরা বুঝতে পারবো।